ভালোর পরেই খারাপ আসে, এটাই প্রকৃতির নিয়ম হয়তো। লোরেটা তার ফ্ল্যাটের একটা রুম সেখানকারই এক দম্পতিকে সাবলেট দিয়েছিল। সে মাসের বেশিরভাগ সময় রাতে তার প্রেমিকের বাসায় থেকে যেত, তাই নিজের বাসায় তেমন থাকা হতো না। তার প্রেমিকের নাম ইয়েলচিন সোকোটো। ইয়েলচিন গ্রিসের পেল্লা শহরে বসবাস করত। পড়ালেখার জন্য সে কানাডাতে চলে আসে। তাদের সম্পর্ক 2 বছরের বেশি সময় ধরে। কিছুদিন আগেই সবাই জানতে পেরেছে যে তার প্রেমিকা মানে লোরেটা অন্তঃসত্ত্বা। এটা নিয়ে তারা খুব খুশি ছিল, দুইজনই খুশি ছিল তাদের পরিবারও। অনাগত সন্তানটিকে তার একটি পরিবারের মধ্যে দুজনে মিলে বড় করতে চাচ্ছিল, তাই তারা ভাবছিল দ্রুত দুজন একই বাসায় শিফট হয়ে যাবে। 14 ফেব্রুয়ারি 2014 ভালোবাসা দিবসে লোরেটার বোন ডেলিলা সকালে ঘুম থেকে উঠেই তার বোনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মেসেজ পাঠায়, কিন্তু এর কোনো উত্তর পায় না বোনের কাছ থেকে। সে ভাবে হয়তো লোরেটা তার প্রেমিক ইয়ালচিনকে নিয়ে ব্যস্ত, তাই উত্তর দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরই ইয়ালচিন তাকে মেসেজ পাঠায়। সে জানতে চায় গত 2 দিনে ডেলিলার সাথে লোরেটার কোনো কথা হয়েছে কিনা, কারণ গত 2 দিন ধরে তার সাথে লোরেটার কোনো যোগাযোগ নেই, এমনকি সে তার বাসায়ও যায়নি। ডেলিলা লোরেটাকে ফোন দেয়, কিন্তু ফোন ধরে না লোরেটা। এবার সে একটু চিন্তিত হয়ে পড়ে, এমন তো আগে কখনো হয়নি। তার বোন তার ফোন ধরেনি, এটা কেমন যেন একটা খটকার বিষয়। সে লোরেটার সব বন্ধুদের বাসায় ফোন দিয়ে লোরেটার খোঁজ নিতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায় না। এমনকি তার রুমমেটরাও তার ব্যাপারে কিছু বলতে পারে না। তারপর সে তার মায়ের বাসায় ফোন দিল, জিজ্ঞেস করলো এই 2 দিনে তাদের লোরেটার সাথে যোগাযোগ হয়েছে কিনা। তাকে আবারও অবাক করে দিয়ে তার মা বলল যে গত 3 দিন ধরে লোরেটার সাথে কোনো রকম যোগাযোগ নেই তাদের। লোরেটা তাদের কোনো ফোন কিংবা কোনো মেসেজও দেয়নি। অন্যদিকে লোরেটার মা যখন শুনতে পেল যে তার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে সঙ্গে সঙ্গে হ্যালিফ্যাক্স রিজিওনাল পুলিশকে ফোন দিয়ে তার মেয়েকে না খুঁজে পাওয়ার অভিযোগ জানায়। পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার তার অভিযোগটা 17 ফেব্রুয়ারি হাতে পায়। অভিযোগে লোরেটার মা ম্যারিয়ান বলে তার মেয়ের প্রেমিকই তার মেয়েকে শেষবারের মতো জীবিত দেখতে পেয়েছিল, তাই পুলিশ যেন এই নিখোঁজ হওয়ার ব্যাপারে তার সাথে কথা বলে, সে কিছুটা সাহায্য করতে পারবে। তাই পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার আর দেরি না করে তখনই চলে যায় লোরেটার প্রেমিক ইয়ালচিনের বাসায়। লোরেটাকে যেহেতু শেষ সেখানে দেখা গিয়েছে, সেহেতু হয়তো তার নিখোঁজ হওয়ার কোনো সূত্র সেখানে পাওয়া যাবে, আর সেটা ধরেই পুলিশ তাদের কাজে এগোবে। আবার এর মধ্যে কিছু জিজ্ঞাসাবাদও করা যাবে ইয়ালচিনকে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে 13 ফেব্রুয়ারিতে সে শেষবারের মতো তার প্রেমিকাকে দেখে। সময় তখন সকাল 10টার কাছাকাছি। সে জানায় লোরেটা তার নিজ বাসায় যাবে বলে সেখান থেকে বের হয়েছিল। তাদের দুজনের বাসার দূরত্ব খুব বেশি ছিল না, মাত্র 3 মাইল দূরত্ব। এরপর তার সাথে আর দেখা হয়নি, কিন্তু তারা এর মধ্যে কয়েকবার একজন আরেকজনকে মেসেজ দিয়েছে। এর মধ্যে লোরেটা তাকে বলেছে যে সে এক বন্ধুর সাথে বাইরে ঘুরতে যাচ্ছে, বাসায় ফিরেই তাকে ফোন করবে, কিন্তু এরপর থেকে আর কোনো ফোন আসলো না। পুলিশ একটা লিড পেয়ে যায় এই কেসে। লোরেটা কোথায় আছে সেটা জানতে হলে সে বন্ধুকে খুঁজে বের করতে হবে যার সাথে সে ঘুরতে গিয়েছিল, কিন্তু মেসেজে তো সে কোনো নাম উল্লেখ করেনি। আর এদিকে ইয়ালচিনও জানে না সেটা কে হতে পারে। পুলিশ তখন লোরেটার একটা ছবি দেখতে চাইল। ইয়ালচিন তাদের একটা ছবি দিল, যেটাতে লোরেটা খুব সুন্দর একটা নীল রঙের গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তারা ছবিটা তাদের সাথে রেখে দিল। তারা তাদের সন্দেহের তালিকায় ইয়ালচিনকেও রেখে দেয়। চলে যাওয়ার আগে পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার একবার ইয়ালচিনের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখল। সে বাসার ধোয়া মোছার জিনিসপত্র খুঁজছিল, অথবা বাসায় কোথাও কোনো রক্তের দাগ পাওয়া যায় কিনা সেটাও দেখছিল। কারণ হতেও তো পারে যে সে নিজেই লোরেটাকে খুন করে লাশ কোথাও রেখে দিয়েছে, কিন্তু তারা তেমন কিছুই পেল না। তবুও চলে যাবার সময় বারবার তাদের মনে হতে থাকলো এখানেই কোনো একটা জায়গায় গরমিল রয়েছে। পুলিশ সেখান থেকে সোজা চলে গেল লোরেটার বাসায়। সেখানে গিয়ে অনেকবার দরজা নক করার পরও কেউ দরজা খোলে না, তাই পুলিশ বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে দরজা খুলে দেওয়ার জন্য। ঘরের ভিতরে ঢুকে কোনো কিছুই মনে হলো না পুলিশের। ঘরের ভিতরটা একদম সাজানো গোছানো, ফ্রিজ ভর্তি খাবার আর কাঁচা বাজার দিয়ে, যেন দেখে মনে হবার কোনো উপায় নেই যে এটা একটা নিখোঁজ ব্যক্তির ফ্ল্যাট। পুলিশ সারা ঘর তল্লাশি চালিয়েও তেমন কিছুই পেল না। এরপর সেখান থেকে বের হয়ে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করলো। সবাইকে জিজ্ঞেস করলো তারা লোরেটাকে কে শেষ কবে, কখন, কোথায় বা কার সাথে দেখেছে। তাদের মধ্যে একজন জানায় যে সে লোরেটার রুমমেট দম্পতিকে ভালোবাসা দিবসের আগের দিন একসাথে ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যেতে দেখেছে, কিন্তু তারা কেউই লোরেটাকে দেখেনি।
তাই পুলিশ বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো বাড়িতে কোথাও কোনো সিসিটিভি লাগানো আছে কিনা। তখন সে জানায় যে নিচতলার করিডোরে একটা সিসিটিভি রয়েছে, যেটা দিয়ে বাড়ির মেইন লবি পর্যন্ত দেখা যায়। সেদিন সকালেই লোরেটার প্রেমিক জানায় যে 4 দিন আগেই লোরেটার তার নিজের বাসায় ফিরে যাওয়ার কথা। এটা বলেই সে তার বাসা থেকে বের হয়েছিল। এখন পুলিশ সিসিটিভি ফুটেজের সাথে সেটা মিলিয়ে দেখবে। যেহেতু ইয়েলচিন বলেছিল লোরেটা তার বাসা থেকে বের হয়েছে 13 ফেব্রুয়ারি সকাল 10টায়, তাদের বাসার দূরত্ব প্রায় 15 মিনিটের মতো, তাই 10:15-র মধ্যে লোরেটার তার বাসায় পৌঁছে যাবার কথা। পুলিশ 10:15 থেকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। সেখানে তারা দেখতে থাকে নানা ধরনের মানুষ একের পর এক এই বাড়িতে ঢুকছে আর বের হচ্ছে, কিন্তু লোরেটাকে আর এই বাড়িতে দেখা যায় না। এভাবে 45 মিনিট পার হয়ে যায়, তখনও লোরেটা বাড়িতে ঢোকেনি। পুলিশরা ভাবতে শুরু করে যে ইয়েলচিন মিথ্যে কথা বলছে। আর ঠিক তখনই তারা দেখে লোরেটাকে স্বাভাবিকভাবে বাইরে থেকে এসে বাড়ির ভিতর ঢুকে লিফটে উঠে যেতে। ব্যাস, এবার দেখতে হবে লোরেটা কখন বা কার সাথে বাড়ি থেকে বের হয়। সিসিটিভি ফুটেজে পুলিশ প্রায় 3 ঘন্টার মতো দেখেও কিছু পায় না। তারা বুঝতে পারে যে লোরেটা বাসাতে অনেকটা সময় থেকে তারপর বের হয়েছিল, তাই সিসিটিভি ফুটেজ তাদের আরো অনেক সময় ধরে দেখতে হবে। বাড়িওয়ালার কাছ থেকে তারা সিসিটিভি ফুটেজের একটা সিডি নিয়ে নিল পুলিশ স্টেশনে বসে দেখার জন্য। সেই সাথে তারা পুলিশ স্টেশনে গিয়ে লোরেটার রুমমেট দম্পতি ব্লেক আর ভিক্টোরিয়ার সাথেও যোগাযোগ করবার চেষ্টা করে, কারণ এই ইনভেস্টিগেশনে তারা অনেক সাহায্য করতে পারবে। তাদেরকে ফোন করলে ভিক্টোরিয়া জানায় যে তাদের বাসা থেকে 200 মাইল দূরে তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে তারা। এর মধ্যে তাদের রুমমেট লোরেটার সাথে কোনো যোগাযোগ হয়নি তাদের। পুলিশ আবার লোরেটার ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ডের তথ্য নিতে শুরু করলো, কারণ এর মধ্যে যদি সে কিছু কিনে থাকে তাহলে সেটাও তাদের তদন্তে সাহায্য করবে। অন্তত পুলিশ লোরেটার কিছু ফুড স্টেপস পেয়ে যাবে। তার পরের দিন লোরেটার বোন ডেলিরা চলে আসে এখানে। সে প্লেন থেকে নেমেই সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে যেই ডিটেকটিভ তার বোনের নিখোঁজ কেসের দায়িত্বে আছে তার সাথে কথা বলতে চায়, আর তাকে জানায় যে সে এই কেসে তাদের সাহায্য করতে চায়, আর তার কাছে লোরেটার প্রেমিক ইয়েলচিনের ব্যাপারে বেশ কিছু তথ্য রয়েছে। কিছুদিন আগে একবার লোরেটা তাকে বলেছিল সে তার আর ইয়েলচিনের সম্পর্কটা রাখতে চাচ্ছে না, যদিও সে এ ব্যাপারে নিশ্চিত ছিল না। সে বলেছে যে সে এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছে। কথায় কথায় সম্পর্ক না রাখতে চাওয়ার কথাটা লোরেটা ইয়েলচিনকে বলে দিয়েছিল, আর এটা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝগড়া চলছিল। তাই লোরেটার বোন নিখোঁজ হওয়ার পিছনে ইয়েলচিনকে সন্দেহ করছিল। পুলিশ তার স্টেটমেন্ট নিয়ে রাখলো। সেদিনই কিছুক্ষণ পরে লোরেটার ব্যাংকের রিপোর্ট চলে আসে। সেখানে দেখা যায় লোরেটা তার নিখোঁজ হওয়ার দিনে অর্থাৎ 13 ফেব্রুয়ারি নিজ বাসায় ঢোকার 6 ঘন্টা পরে টিম হর্টনস কফি শপে তার ডেবিট কার্ড ব্যবহার করেছিল। এই কফি শপটা লোরেটার বাসা থেকে 10 মাইল দূরে। তার মানে নিশ্চয়ই সে এতটা পথ গাড়ি চালিয়ে গিয়েছে। পুলিশ সেই কফি শপে যায় সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করতে, আর সেই কফি শপের সিসিটিভি ফুটেজ দেখতে, যদি কোনো ক্লু পাওয়া যায়। কফি শপের মালিক পুলিশদের নিয়ে গেল সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য। বিকেল 5টা থেকে তারা ফুটেজ দেখা শুরু করলো। খুব বেশিক্ষণ না, ঠিক 5:01 তারা দেখতে পেল লোরেটার সেই নীল গাড়ি। গাড়িটি কফি শপের ড্রাইভওয়েতে এসে কফি নিয়ে চলে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজটা আরেকবার দেখে এবং সেখানেই তারা দেখতে পায় যে ওই গাড়িতে লোরেটা একা ছিল না, তার সাথে আরেকজনও ছিল সে সময়, কিন্তু সেটা কে ছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না। 2014 সালের 18 ফেব্রুয়ারি লোরেটা সানরেজ নিখোঁজ হওয়ার 5 দিন পার হয়ে গেছে। তার মা বাবা সহ পরিচিত সবাই তখনও তার জন্য আশান্বিত হয়ে বসে আছে, কারণ তার নিখোঁজ হওয়ার পর আর কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তাদের আশা অন্তত এইটুকু যে লোরেটা জীবিত আছে আর খুব শীঘ্রই পাওয়া যাবে তাকে। এদিকে পুলিশ টিম হর্টনস কফি শপের সিসিটিভি থেকে পাওয়া ফুটেজে সর্বশেষ দেখতে পায় তাকে। লোরেটা তার গাড়িতে একা ছিল না, তার সাথে ছিল অন্য কেউ। সাথে কে ছিল সেটা জানতে হলে পুলিশের আরেকটু কাছ থেকে পাওয়া কোনো সিসিটিভি ফুটেজ দেখতে হবে। তাই তারা আবার গেল সেই কফি শপে। সেখানে গিয়ে কফি শপের ভেতরের সিসিটিভির ফুটেজ দিতে বলল তাকে। তারপর সেটা পুলিশ স্টেশনে নিয়ে তারা দেখা শুরু করলো ঠিক 5:01 থেকে, মানে যখন লোরেটা গাড়ি নিয়ে কফি শপের ড্রাইভওয়ে থেকে কফি কিনে নেয়।
কফি শপের ভেতরে সিসিটিভি ফুটেজে খুব বেশি কিছু দেখা যাচ্ছিল না, কারণ ওয়েটার জানালার সামনে দাঁড়িয়ে কফি সার্ভ করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়েটার সেখান থেকে সরে গেল, আর তখনই জানালা দিয়ে লোরেটার গাড়িতে কে কে ছিল সেটা দেখা গেল। কিন্তু এ কি, গাড়িতে যাকে দেখা যাচ্ছে সেটা তো লোরেটা না, কিংবা তার প্রেমিকও না। তাহলে কারা তারা? পুলিশ ভাবলো এটা হয়তো লোরেটার সেই বন্ধু যার সাথে বাইরে ঘুরতে যাবার কথা সে ইয়েলচিনকে মেসেজ করে জানিয়েছিল। কিন্তু সেটা কে ছিল তা জানায়নি লোরেটা। পুলিশের এখন দরকার সেই নীল গাড়ির কফি শপ থেকে আর কোথায় কোথায় গিয়েছে সেটা জানার। তাই তারা বের হয়ে গেল সেই কফি শপের আশেপাশে আরো কোনো সিসিটিভি আছে কিনা তার খোঁজ নিতে। কিন্তু কোনো লাভ হলো না, সেখানে আর কোনো সিসিটিভি পাওয়া গেল না। লোরেটা নিখোঁজ হওয়াতে সবচেয়ে বেশি ভেঙে পড়ে ইয়েলচিন, কারণ তার পেটে রয়েছে তাদের অনাগত সন্তান। লোরেটা কোথায় কিভাবে আছে, তার সন্তানের কিছু হলো কিনা সেটা নিয়ে সব দুশ্চিন্তা ঘুরতে থাকে ইয়েলচিনের মাথায়। লোরেটার বোন ডালিলা আশেপাশের সব এলাকায় নিখোঁজ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিতে লাগলো। সেই বিজ্ঞপ্তিতে লোরেটার ছবি আর তার গাড়ির ছবিও জুড়ে দিল। বলা হলো কেউ যদি এই সম্পর্কে কোনো তথ্য জানে তাহলে যেন সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করে। সে একটা টিভি চ্যানেলে অনুষ্ঠান করে এটা নিয়ে। লোরেটার নিখোঁজ হওয়ার ইনভেস্টিগেশনে একটি নতুন ধারা পায় যখন এক পুলিশ অফিসার সেই কফি শপ থেকে প্রায় 100 গজ দূরে সোবেইস গ্রোসারি স্টোর নামের একটা সুপার শপের বাইরে সিসিটিভি খুঁজে পায়। সেই সিসিটিভি ফুটেজ খুঁজে তারা দেখতে পায় সুপার শপের বাইরে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা আছে। সেখানে এসে যোগ হলো লোরেটার নীল গাড়িটিও। গাড়িটা পার্কিং লটে থামার পরপরই লোরেটা নীল রঙের একটা জ্যাকেট পরে গাড়ি থেকে বের হয়ে ঠিক কোথায় যায় সেটা আর দেখা যায় না। ভালোভাবে দেখার জন্য পুলিশ সুপার শপের ভেতরে থাকা সিসিটিভির ফুটেজ নিয়ে আসে। সেখানে দেখতে পাওয়া যায় লোরেটা শপের ভেতর ঢুকলো, এই প্রথম তার চেহারা ভালোভাবে দেখা গেল। কিন্তু এ কি, নীল জ্যাকেট পরা যে মেয়েটাকে এতক্ষণ পুলিশ লোরেটা ভেবে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল সেটা লোরেটা না, কিন্তু গাড়িটা ঠিক লোরেটার। আবার সে কেনাকাটা করতে ব্যবহার করেছে লোরেটার ব্যাংকের কার্ড। তাহলে এই মেয়েটা কে? নীল জ্যাকেট পরা মেয়েটা কিছু কেনাকাটা করে সব থেকে বের হয়ে আবার লোরেটার গাড়িতে উঠল। এখন পুলিশ খুঁজছে আসলে কারা লোরেটার গাড়ি এবং ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করছে। নিখোঁজ হওয়ার দিন ঠিক বিকেল 5টায় লোরেটা তার বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু সে আসলে গেল কোথায়? সবাইকে অবাক করে দিয়ে লোরেটার গাড়ি খুঁজে পাওয়া গেল তার বাসা থেকে অনেক দূরে কানাডার হ্যারো অন্টারিও শহরে। পুলিশ সেই গাড়ি থেকে গাড়ির চালক আর নীল জ্যাকেট পরা সেই মেয়েটিকে আটক করে নিয়ে যায় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করার জন্য। গাড়ি চালক তার পরিচয় দেয় ব্লেক, আর নীল জ্যাকেট পরা মেয়েটা ভিক্টোরিয়া। মানে এই দুজনেই লোরেটার বাসায় সাবলেট থাকা সেই দম্পতি। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ ব্লেককে জিজ্ঞেস করে তাদের কাছে কেন লোরেটার গাড়ি, তারা কেন এতদিন ধরে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। এর উত্তরে ব্লেক বলে ভালোবাসা দিবসে সে আর তার প্রেমিকা ভিক্টোরিয়া শহরের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু শহরের বাইরে যাওয়ার প্লেনের টিকিট অনেক ব্যয়বহুল হয়, তারা তাদের প্ল্যান বাদ দিতে চায়। আর তখনই লোরেটা তাদের জানায় যে সে তার গাড়িটা বিক্রি করে দিতে চায়। গাড়ির দাম খুব কম হয়, ব্লেক ভাবে এই গাড়িটা কিনে নিয়ে সে আর তার প্রেমিকা ড্রাইভ করে শহরের বাইরে গিয়ে ঘুরে আসতে পারবে। তাই তারা গাড়িটা কিনে নেয় লোরেটার কাছ থেকে। শহরের বাইরে ড্রাইভে যেতে যেহেতু বেশ খানিকটা সময় লাগবে, তাই তারা আগের দিন মানে 13 ফেব্রুয়ারিতেই রওনা দিয়ে দেয়। পথে একটা কফি শপে আর একটা সুপার শপে থামে পথে গাড়িতে খাওয়ার জন্য। ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে, কিন্তু লোরেটা নিখোঁজ হওয়ার পর তাকে ফোন দিলে সে পুলিশকে জানায় যে তারা তাদের পরিবারের সাথে অন্য শহরে সময় কাটাচ্ছে, আর লোরেটার সাথে কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে। সে জানে না লোরেটা কোথায় আছে। সেই কথা আর এখনকার কথার মধ্যে কোনো মিল খুঁজে পেল না পুলিশ। আর যদি তারা লোরেটার কাছ থেকে তার গাড়ি কিনেও থাকে তাহলে তার ব্যাংকের কার্ড কেন তাদের কাছে থাকবে? তাদের সন্দেহ হয়। তারা কিছু তল্লাশি চালায় এবং দেখতে পায় লোরেটার মোবাইল ফোন ভিক্টোরিয়ার কাছে আর ব্লেকের কাছে ব্যাংকের ডেবিট কার্ড। এরপর পুলিশ তাদের আটক করে রাখে। লোরেটার নিখোঁজ হওয়ার সাথে আসলেই তাদের রুমমেট দম্পতির কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতে পুলিশ আবার তার বাসার নিচে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে থাকে।
যদি সেখানে লোরেটার সাথে তার রুমমেটের দেখা যায়। সিসিটিভির ফুটেজে পুলিশ দেখতে পায় লিফট থেকে একটা লোক, দেখতে কিছুটা ব্লেকের মতো। ফুটেজে দেখা যায় সে কালো রঙের খুব ভারী আর বড় একটা ব্যাগ 2 হাতে ধরে নিয়ে লিফট থেকে বের হচ্ছে। ব্যাগটা নিয়ে সে বিল্ডিং থেকে বের হয়ে কোথায় চলে গেল সেটা আর দেখা যায় না। ঠিক 7 মিনিট পর সে আবার ফিরে আসে। হাতে তার একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগটা নিয়ে সে আবার কোথায় যেন যায়। পরে যখন আবার ফিরে এসে লিফটে উঠে তার রুমে ফিরে যায়, তখন সেই প্লাস্টিকের ব্যাগটা দেখতে পাওয়া যায় না তার হাতে। ঘন্টাখানেক পর তাকে আবার লিফট থেকে বের হতে দেখা যায় হাতে 2টা লাগেজ নিয়ে। কিন্তু তখন পর্যন্ত লোরেটাকে দেখতে পাওয়া যায় না। লাগেজগুলো বাইরে কোথায় যেন রেখে এসে সে আবার লিফটে করে তার রুমের দিকে চলে যায়। আবার প্রায় আধা ঘন্টা পর সে আর ভিক্টোরিয়া একসাথে বের হয়। এবার তাদের দুজনের হাতে আরো কিছু ব্যাগ। দেখে মনে হলো তারা দুজনে তাদের জিনিসপত্র সব ব্যাগে নিয়ে কোথাও যাচ্ছে। পুলিশ বারবার তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করে তারা দুজনেই চুপ থাকে, কিছু বলতে রাজি হয় না। তাই পুলিশ বাধ্য হয়ে তাদের ফোন চেক করে। ব্লেকের ফোনে পুলিশ খুবই আকস্মিক একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটি তার প্রেমিকার। ভিক্টোরিয়া সেই ভিডিওতে মাতাল হয়ে তাকে বলতে থাকে, তুমি তো বলেছিলে যে তুমি লোরেটাকে খুন করতে চাও, তাহলে এখন কেন এত ভয় পাচ্ছ? এটা দেখার পর পুলিশের আর বুঝতে বাকি থাকলো না যে আসলে তারাই লোরেটাকে খুন করেছে। ডিটেকটিভ ভিক্টোরিয়াকে একা জিজ্ঞাসাবাদ করে। সে অনেকক্ষণ পর অবশেষে মুখ খুলে। সে জানায় ব্লেক খুন করেছে লোরেটাকে। শ্বাসরোধ করে সে লোরেটাকে মেরে ফেলে। আর খুন করার কারণটা হচ্ছে মাত্র $600। তাদের কাছ থেকে লোরেটা $600 পেত। সেটা তাদের কাছে ছিল না। তাদের আর্থিকভাবে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা লোরেটাকে মেরে তার টাকা নিয়ে নেওয়ার প্ল্যান করে এবং করেও সেটা। লোরেটাকে মেরে তার লাশ ব্যাগে ভরে তারই গাড়িতে তোলে। খুনের কথা গোপন করার জন্য ভিক্টোরিয়া লোরেটা হয়ে গেলটিনকে একটা মেসেজ পাঠায়। তারপর তারা লাশ ফেলে দেয় হাইওয়ের পাশে একটা জঙ্গলে। লোরেটা নিখোঁজ হওয়ার 13 দিন পর এই কেসের রহস্য ভেদ হয় এবং সেই সাথে তার লাশ খুঁজে পাওয়া যায়। 2 বছর এই মামলা চলে। অবশেষে 2016 সালে তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। টাকা, এই টাকার লোভ মানুষকে ঘৃণা করাতে পারে। ব্লেক আর ভিক্টোরিয়া শুধু লোরেটাকেই খুন করেনি, খুন করেছে তার পেটে থাকা নিষ্পাপ শিশুটিকেও। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? X-Files. এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স-ফাইলসের সত্যি কাহিনী, দ্য মার্ডার অফ লোরেটা সন্ড্রেস। আর এখন শুরু হয়ে যাচ্ছে কুয়াশার মূল কাহিনী। প্রথমে রয়েছে গল্পের প্রথম পর্ব। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন জাসিয়া বিনতে শামীম। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন আদি শামীমের সঙ্গে কুয়াশায়। 18 বছর। এই 18 বছর বয়সটা খুব রোমাঞ্চকর একটি বয়স, অনেক রঙিনও বটে। বিভিন্ন ফুলের রং আর প্রজাপতির পাখার সব রং এসে রাঙিয়ে দেয় মনকে। 18 বছর বয়স ছুটে চলে ঝড়ের গতিতে। একে থামানো যেন প্রায় অসম্ভব। হাজারো অনুভূতি এসে কড়া নাড়ে মনের দরজায়। নিজেকে তখন এক মুক্ত পাখি মনে হয়। এই বয়সে যেন সব ভালো লাগা। কিন্তু আবার এই বয়সে একটা মানুষ সবচেয়ে বেশি ভুল করে। কোনো কিছুর মোহে পড়ে ভালো মন্দের হিসাবটা যেন মাথায় থাকে না। আর তখনই আসে বিপদ। হিংসা, ক্ষোভ আর প্রতিশোধ। সব কিছু শেষ করে দিতে এই 3টা শব্দই যথেষ্ট। গল্পের শুরুটা খুব সাধারণ, সাদামাটা, কিন্তু আস্তে আস্তে সব যেন কেমন ওলট পালট হয়ে যায়। শঙ্কর দাস পূর্বাঞ্চলের একদম শেষের দিকের একটি গ্রামে বাস করত সে। শঙ্কর ছোটবেলা থেকে অনাথ। তার মা ছিল অবিবাহিত। শঙ্করের জন্মের সময় সে মারা যায়। তাই শঙ্করের বাবার পরিচয় কখনো জানতে পারেনি কেউ, এমনকি শঙ্কর নিজেও না। মা মারা যাবার পর থেকে মাসির কাছে সে বড় হয়। এই মাসি তাকে খুব আদর করত। শঙ্করের বয়স যখন 10 বছর, তখন সেই মাসি একদিন বাজারে যাবার কথা বলে ঘর থেকে বের হলো। কিন্তু দিন পার হয়ে রাত নেমে এলো, কিন্তু মাসি আর ফিরে এলো না। এরপর থেকে মাসি রেখে যাওয়ার ঘরটাই ছিল তার একমাত্র সম্বল। ছোটবেলায় গ্রামের মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে দিনে দুবেলা খাবার খেত। কেউ কেউ আবার তাদের ছেলের পুরনো কাপড়ও দিত শঙ্করকে পরতে। এভাবেই কেটে যেত শঙ্করের দিন।
আস্তে আস্তে সে বড় হয়। শঙ্কর দেখতে ছিল বেশ সুদর্শন, যেমনি গায়ের রং তেমনি চেহারার ধরন। এছাড়াও এমনিতে সে খুব নম্র ভদ্র একটা ছেলে ছিল, তাই গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত। নন্দী, তুমি আজকে আইতে এত দেরি করলা কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে দাঁড়ায় আছি এখানে। আর কইও না, আমি বাইরমো আর অমন সময় বর্দা কইলো খাউন বাইরে দিতে। তুমি তো জানোই বর্দারে আমি খাউন বাইরে না দিলে সে খাইতে পারে না, তাই তো একটু দেরি হয়ে গেল। আচ্ছা বুঝছি, কাল হাট বই ছিল, আমিও কি ছিলাম, তাই এখন দেখো তো এই প্যাকেটটার মধ্যে তোমার লেগে কি আনছি। এইটার কি দরকার ছিল? দাও। ও মা, কি সুন্দর কাছে চুড়ি, লাল রঙের। লাল রং আমার খুব পছন্দের। তুমি কেমনে জানলা? হ্যাঁ আমি জানি, ওই যে ওই দিন তুমি তোমার শরীরে কইতেছিলে না তোমার লাল রং খুব পছন্দের, আমি শুই না ফেলাইছি। এখন একটু পরো, দেখি কেমন লাগে। এই যে পড়ছি। তোমারে বেশ মানাইছে, দাও বাকিগুলো আমি তোমার পরাই দিই। না, তোমার আমার বিয়ার দিন আমি এই চুড়িগুলা পরবো। তুমি কইলে তো আমি তোমার এক্ষুনি বিয়ে করে লয়ে যাব। তবে আমি তো অনাথ মানুষ, ছোট্ট একটা ঘর আমার, তোমরা জমিদার বংশ, আমার কাছে কি তোমার বিয়া দিব? তোমারে না কইছি এসব কথা কইবে না। বাবারে কইলে হইব, বাবা ঠিকই মাইনা নিব। আর মাইনা না নিলে বা কি, তুমি আর আমি পালাই যাও যেই দিকে দুই চোখ যায়। আমাকে পাশে গ্রামের মন্দিরে যাইয়া বিয়া করে পালাবো। তারপর অনেক দূরে একটা ঘর তুইলা সেখানে তুমি আর আমি থাকুন। না দেখো, আমার বাবা মা নাই, আমি বুঝি তোমার বাপ মায়ের কষ্ট দিয়ে আমি থাকতে পারুম না। যেমনি হোক আমি তা করে রাজি করাবো। কিছুদিন পরে আমি নিজেই আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তোমার বাড়ি। তোমার মতো এত ভালো মানুষ আর দুইটা দেই নাই শঙ্কর। আর তোমার বাড়ির সবাই খুব পছন্দ করে, কেউ অমত করবো না। দেখো, ঈশ্বর যদি চায় তাহলে তাই হইব। আচ্ছা তুমি এখন বাড়িতে যাও, কিছুক্ষণ পর তোমার বড়দা এই রাস্তা দিয়ে বাজারে যাইব, দেহা ফেলাইলে সমস্যা আছে। আচ্ছা আমি গেলাম, তুমি সাবধানে থাকো। হ্যাঁ দেখি কাল সকালে একটু সদরে যাব, কাম আছে কিছু, সেখান থেকে আইসা তোমার খবর দিব না। আচ্ছা। শুই আর ভাল লাগে না, মানুষটা সেই সকালে সদরে গেল, বেলা পার হইয়া সন্ধ্যা হইয়া যাইতেছে, আর কোনো খোঁজ নাই। কাজ পড়ে গেল কিনা তুই খালি খালি চিন্তা করিস। আচ্ছা এমনও তো হইতে পারে যে আইসা পড়ছে কিনা তোরে খবর দিতে ভুল গেছে। ও কখনো আমার কথা বলতে পারে না, জানোস কালকে আমারে কি কইছে? কি কইছে? আর কিছুদিন পরেই নাকি আমাকে বাড়ি আইব বিয়ার প্রস্তাব নিয়ে। আমার মা বাবা আর বড়দার লগে কথা কইব, তারপর খুব ধুমধাম কইরা আমাকে বিয়া হইব। আচ্ছা নন্দিতা, তোর কি মাথা টাথা খারাপ? আমারে কত কেন? মানুষটার জন্ম কই, কি তার বংশ পরিচয়? ওর তো বাবা নাই, জানিস তো, মা মরে গেছে ছোট থাকতে। তো তুই বুঝতেছিস না, সে জাত ছাড়া একখান মানুষ, আর তুই জমিদার বংশের, আর তোকে বিয়া? কেমনটা হয় না রে? এটা কোনো মাইনসে নিব না, গ্রামে অনেক কথা উঠবো এটা লইয়া। কেন হইব না? ভালো তো আর জানতেই চাবাসি নেই, মন দিয়া বাসছি, আর মানুষের কথা কইলে আমার কি? তুই তো কারোর কথাই শুনবি না এটা জানি, তয় কইয়া দিলাম এইটা আর ভালো ফল হইব না। তোর এত লাগে কেন? তুই কি তারে ভালোবাসস? সি 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 সি, কি করছিস সব? তোর মাথাটা পুরাই গেছে। আমি বাইর গেলাম। নন্দিতা দেবরাজ দেখতে অপরূপা সুন্দরী, আর তার চুলগুলো ছিল একদম হাঁটু পর্যন্ত, কালো দীর্ঘ লম্বা চুল। শঙ্কর দাস যে গ্রামে থাকতো, সেই গ্রামেরই এক জমিদার বংশের মেয়ে নন্দিতা। বাবা মায়ের একমাত্র মেয়ে, খুব আদরের ছিল। বিশেষ করে তার বড় ভাইয়ের চোখের মনি ছিল নন্দিতা। গ্রামে তাদের বিশাল জমি জমা, নাম ধাম সম্মান আর মর্যাদা।
বেশ প্রভাবশালী ছিল এই পরিবারটি। বাজারে তাদের বেশ কিছু ব্যবসা ছিল, আর শঙ্কর দেব তাদের কিছু জমি দেখাশোনা করত। মাঝে মাঝে বাজারে তাদের দোকানেও বসত। সেই থেকে নন্দিতা আর শঙ্করের মেলামেশা। আস্তে আস্তে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে। তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখানে আরেকটা সমস্যা ছিল, নন্দিতার উপর একটা খারাপ নজর ছিল। ছোটবেলা থেকে এটা নন্দিতার আশেপাশে ঘুরে বেড়াতো। প্রায় নন্দিতা বুঝতে পারত, কিন্তু সে এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামাতো না। সে ভাবতো এটা হয়তো তার মনের ভুল। নন্দী, ওই নন্দী, যে বক্তা আইতেছি। ও কি রে বইন আমার, তোর তো দেখাই পাওয়া যায় না। সারাদিন ঘুরে বেড়াস, বড় হইছস, এখন একটু সংসারে মন না দিলে চলে। আচ্ছা যাও গাহন, ভালো একটা খবর আছে। তোর লাইগা পাশের গ্রাম থেকে একটা বিয়ার প্রস্তাব আইছে। পাত্র বালা, দেখতে কোন রকম, তোর অনেক উঁচা বংশের, পূর্বপুরুষ জমিদার। এমনও কম না তারা, গ্রামে তাকে অনেক সম্মান। আমি বিয়া করুম না। কেন বিয়ে করবি না কেন? বয়স কি তোর কম হয়েছে? দাম ঘুরে মাইয়া ঘুরতাছস? আরে আমার কান্দস কে? আরে হুন, তোর বিয়ার বয়স হয়েছে, তার উপরে আবার ভালো পাত্র, তো বিয়ে করতে দোষটা কি? ওমা চলে গেল, কি হইল মেয়েটার? কিছুটা বুঝলাম না। এই এই যে কেডা, কি করস তুই এখানে? আমার কাছে চলায়। আচ্ছা, আমি ছোটবেলা থেকে দেখি আপনারে, আপনি আমার কই জানি ডাকেন। কেডা আপনি? আয়, আইলে সব জানতে পারবি। মা, তোর কি হয়েছে? কান্দোস কেন রে মা? কিছু হয় নাই মা, আমার কাছে কিছু লুকাইস না। মা, আমি বিয়ে করুম না মা, আমি বিয়ে করুম না। কেন? ছেলে তো খুবই বালা, উষা বংশ, শুনছি আমি। বংশে কি সব হয় মা? এইটাই নিয়ম মা। কেন, তোর কি কোনো পছন্দ আছে? কস না কে মা, আমারে ক কেডা? আছে একজন। ও তাই ক, এখন বুঝছি কেডা। কোন চাইব না, শরম পাশকে আমারে ক, আমি দেখি কি করুন যায়। শঙ্কর, আমাগো দোকানের শঙ্কর? হ। এইটা এটা তুই কি কইলি মা? কেন? ছেলেটা দেখতে শুনতে তো ভালাই, তয় ওর তো কোনো বংশ পরিচয় নাই। আচ্ছা আচ্ছা, কান্দিস না মা, আমি দেখি কি করুন যায়। সত্যি কইতাছ? হ, আমার একমাত্র মাইয়া তুই, তোর সুখের লেগে আমি সব করুম। আর শঙ্করে আমার বালাই লাগে, অনেক সুন্দর চেহারা, ব্যবহারও বালা। তোর বাবার লগে কথা কইতে হইব, তাই এখন না সব বুঝা দেখি, যা করার আমিই করমু। এই যে আপনি কি আছেন? আমি একটু কথা কইতে চাই আপনার লগে। তুমি ডাকবা আর আমারে পাইবা না, তা কি হয়? কও, কি কইবা? না মানে এমনি কিছু লাগবো না, আমার কারো লগে কথা কইতে ইচ্ছা করতেছিল, তাই আপনারে ডাকলাম। খুব ভালো করছো। আচ্ছা, আপনি কেডা? আমি আপনারে দেখতে পাই না কেন? শুধু আমি আপনার কথা শুনি কেন? কি চান আপনি? আমারে না দেখাই ভালা, দেখলে তুমি চমকায় যাইবা। আমি জানতে চাও আমি কি চাই? হ, কি চান আপনি? মুক্তি। আমি মুক্তি চাই। আমি এতে
আপনারা কেমনে সাহায্য করতে পারি? একমাত্র তুমিই পারো আমার মুক্তি দিতে। এক অভিশাপে আমি বছরের পর বছর এখানে আটকায় আছি। কিসের অভিশাপ? সে অনেক বছর আগের কথা। আমিও তখন এই বংশের একমাত্র মাইয়া ছিলাম, সবার কত আদরে ছিলাম, কিন্তু আমার খুব অহংকার ছিল। সবাই আমারে দেখতে পরে লাহান কইতো, তো অনেক দূর থেকেও মানুষ আইতো আমারে দেখার লেগা। আমার সে অহংকারী আমার পতন ঢাইকা আনছে। এক জাদুকরি আমার অভিশাপ দিল, আমি জন্ম আর মৃত্যুর মাঝখানে পড়ে রুমু। আমার বাড়ি হইব এমন এক জায়গায় যেখানে কেউ চাইব না, কেউ জানবই না যে আমি আছি। তয় এই অভিশাপ থেকে আমার মুক্তির উপায় আছে, আর সেইটা হলো তুমি। এখন তুমিই পারবা আমার মুক্তি দিতে। আমি? আচ্ছা, কি করতে হইব কন? সময় হোক, সময় হইলেই সব জানতে পারবা। কল্পনায় জমিদার বংশের মেয়ে ছিল, দেখতে ছিল অপরূপ সুন্দর। যেই দেখত মুগ্ধ হয়ে যেত। আশেপাশের গ্রাম থেকে তাকে দেখতে মানুষ চলে আসতো। একদিন বিকেলে কল্পনা দিঘির পাড়ে বসে তার পিসতুতো বোনের সাথে গল্প করছিল। ঠিক সেই সময় ভিখিরি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখতে খুবই কুৎসিত চেহারার। ভিখিরিটা কল্পনাকে দেখে তার দিকে এগিয়ে যায় কিছু একটা বলতে, কিন্তু কল্পনা তাকে দেখে মুখ কুঁচকে চিৎকার করে বলে এই নোংরা বিদঘুটে চেহারার মহিলাটা যেন তার কাছে না আসে। এতে ভিখিরি মনে খুব কষ্ট পায়। আসলে সেটা কোনো ভিখিরি ছিল না, সে ছিল এক ছদ্মবেশী জাদুকরি। তখনই সে কল্পনাকে একটা অভিশাপ দিয়ে কল্পনার চেহারা বিকৃত করে ফেলে। আরো সে অভিশাপ যে জন্ম ও মৃত্যুর ঠিক মাঝখানে কল্পনা আটকে থাকবে যতদিন না এই বংশে তার মতোই দেখতে আরেকটা মেয়ে জন্মাবে। আর মেয়েটার বয়স যখন 18 হবে, অর্থাৎ কল্পনার বয়সী, তখন তাকে মেরে ফেলতে হবে। তবেই কল্পনা মুক্তি পাবে, মুক্তি পাবে তার অভিশাপ থেকে, জীবন থেকে। আর নন্দিতাই সেই মেয়ে যে দেখতে হুবহু কল্পনার মতো। শুনলাম তোমার নাকি বিয়া ঠিক হয়েছে, পাত্র পাশে গ্রামের জমিদারের ছেলে। তোমারে কে কইছে? দোকানে তোমার দাদার লগে কথা হইতেছিল, তখনই কইল পাত্র নাকি খুব ভালা, তোমার লগে ভালোই হইব। আমি কিন্তু জামুগা। আরে রাগো কেন? তোমার কি আমার বিয়া করার ইচ্ছা নাই? থাকবো না কেন? আমার সব স্বপ্ন তো তোমার নিয়েই। কিন্তু কোনো কিন্তু না, বিয়া করলে আমি তোমারই করুম, নাইলে আমি গলায় ফাঁসি নিব। আহা, কি কইতেছ এইসব? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? এই কেডা কেডা ওইখানে? আমরা ঠাকুমা, নন্দিতা। তোমার লগে তোমার ওইখানে কি করো? ইয়ে মানে তোমার উপরে আমি একটা কালো ছায়া দেখতাছি। এইটা কি কোন? আমি মৃত্যুর ছায়া দেখতাছি তোমার চারপাশে। শেষ করে দিব, সব শেষ করে দিব। বুড়ির মাথা পাগল। আরে শঙ্কর দাদা নাকি? কেডা? ও বৌরি। হ্যাঁ, তাই তো মনে হয়। কই যান? বাজারে। তো এই ভর দুপুর বেলা তুমি এই রাস্তায় কি করো? আপনারে দেখার জন্যই দাঁড়াইছিলাম। এই নীল পাঞ্জাবিতে কিন্তু আপনারে খুব সুন্দর লাগতেছে। কি? না, কিছু না। ভালো আছেন? হ, তুমি ভালো আছো? আমার আবার ভালো আর মন্দ কেডা খবর রাখে? আচ্ছা, আমারে আপনার কেমন লাগে? আমি কি দেখতে সুন্দর? নন্দিতার চাইতেও? মানে কেমন লাগবো আবার? আহা, কোন না। ভালাই লাগে, তোমারে আমি ছোট বোনের মতোই দেখি। আমি যে প্রতিদিন আপনাদের দেখার লেগে দাঁড়ায় থাকি, আপনি কি কিছুই বুঝেন না? দেখো, তোমার কোনো কথা আমি বুঝতেছি না। আমার যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে।
আচ্ছা রান। সই নে সন্দেশ খা। শোন, আজকে আমার মনটা খুব ভালো। কেন? আমি মায়ের এসব কইয়া দিছি। কি কইছস? আমার শঙ্করের কথা। মানে তোরা যে একজন একজনের ভালোবাসছিস এটা? হ, মা কইছে সব ব্যবস্থা করবো আমাকে বিয়ার। ও, কিন্তু তোর মা কেমনে এটা সমর্থন করে আমি বুঝতেছি না। আমি হলে জীবনেও করতাম না। রাস্তার একটা স্যারা, না আছে বংশ পরিচয়, না আছে ভালো ঘর। তোর আবার কি হইলো? কিছু না, আমি ভাই যে আমার মাথা ধরছে কাইলামো। আচ্ছা। নন্দিতার খুব কাছের বান্ধবী মৌরি, পাশাপাশি তাদের বাড়ি। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠে। নন্দিতা তার সব সমস্যা সবসময় মৌরিকে জিজ্ঞেস করত, অনেক বিশ্বাস করত তাকে। মৌরিও দেখতে খুব ভালো ছিল। মৌরিকে নন্দিতা নিজের বোনের মতো ভাবত, কিন্তু মৌরির মনে ছিল অন্য কিছু। সে নন্দিতার এত বিশ্বস্ত ছিল না। আসলে অনেক আগে থেকেই সেও ভালোবাসত শঙ্করকে, কিন্তু শঙ্কর তো ভালোবাসে নন্দিতাকে। তাই নন্দিতার উপর তার প্রচন্ড হিংসা, আর এই হিংসায় সব শেষ করে দেয়। মুড়ি, ও মুড়ি, বাড়ি আসো নাকি? মতি দাদা, আপনি এখানে এত রাইতে? নন্দিতা কি তোমাকে বাড়ি দেয় নাই? এখনো বাড়ি ফিরে নাই কা? কই না তো, আজকে তো আমার লগে ওর দেখাই হয় নাই। কেন দাদা? এত রাইতে গেল কই মেয়েটা? এখনো তো বাড়ি ফিরলো না। কই গেছে কইতে পারো? তুমি কি কিছু জানো? না মানে মানে আমি আসলে কি হয়েছে কি? তুই কদি আমারে? আমি জানিও কই আছে, আর কার লগে আছে এটাও জানি, কিন্তু কোনটা ঠিক কইব না। তাই আপনার আর কইতে পারেন না। মানে কার লগে? আমার কাছ থেকে কিছু লোকায় না মরি, সব খুললা খাও। আসলে নন্দিতা এই সময়ে শঙ্কর দাদার লগেই থাকে। কোন শঙ্করের কথা কইতাছো? আপনাকে দোকানে যে কাম করে। কেন? শঙ্করের লগে ওর কি? তারা তো একজন আর একজনকে ভালোবাসে। কি? হ্যাঁ, মেলা দিন ধরেই সম্পর্ক। লুকায় লুকায় এদিক সেদিক দেখা করে। আবার শুনছি নন্দিতার পেটে শঙ্করের বাচ্চা আছে। কি কইতাছো তুমি এইসব? সত্যি কথা কইতাছো না মিথ্যা কথা কইতাছো? নন্দিতা কখনো এমন কাম করতে পারে না। ওরা কই আছে কও আমারে। ওই যে দিঘির পাড়ে আছে, গিয়া দেখা আসেন। এত রাইতে কোনো পুরুষ মানুষের লগে কেউ দিঘির পাড়ে থাকে নাকি? আপনি বুঝেন না? দেখছো আজকে কি সুন্দর পূর্ণিমা। একেবারে তো মারলাম। নন্দিতা, বড়দা তুমি? চুপ কর। ঘটনা কি সব সত্য? শঙ্কর, তোমার কাছ থেকে এটা আশা করি নাই। ছোট ভাইয়ের মতন জানতাম তোমারে। আমি জান তুই শঙ্করে ধর, ও তুই তার পাতুরি দেওয়া বাইন্দা পরে আমার পিছে পিছে আমাকে বাড়িতে বেরোয় দি। আর নন্দিতা তুই আয় আমার লগে। বড়দা কি করতেছো তুমি? বড়দা ওরে সাইডে দাও, ওর কোনো দোষ না। বড়দা ও ব্যথা পাইতেছে, ওরে এমনি হ্যাঁচড়ে নিও না। চুপ কর, চুপ কর কইছি। লজ্জা করে না, আবার কথা কস। বাবা, ও মা, বাইরে ঘর থেকে দেখো তোমাকে মায়ের কি করে বেড়ায়। কি হয়েছে? অমতি অমতি হয়েছে নাকি? আমি বলে হয়েছে মাইয়া ওর পুরুষের লোকে মান সম্মান আর রাখলো না কিছু। গ্রামে আমি মুখ ঢাইতে পারুন না। হয়তো এই ঘর থেকে আর জীবনে বাড়িছি না। কেমনে বাইরিস? বড়দা আমার কথাটা আগে শোনো। বড়দা বড়দা বাবা হয়েছে নাকি? কবি তো তোমার আল্লাহ যে মায়েরা গেছে। এই তোরা বান্ধে এই হারাম জাতের কাছে লোকে বান যে তোর
সাহস দেখা আমি অবাক হয়ে যাই রে শঙ্কর। আমার বোনের লগে তুই এটা কেমনে করতে পারলি? আমি আমি নন্দিতারে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। চুপ চুপ, তোর ওই মোহে আমার বোনের নামও লবি না। সাত জানোস নিজাস, তোর কি ভুল লাগেছস? কেমনে জন্ম নিয়েছিলি তুই? বংশ পরিচয় কি তোর হইতে পারস? বামুন হইয়া চান্দা দিকে হাত বাড়ানোর সাহস কেমনে পেলি? কেমনে পেলি তুই? কেমনে পেলি তুই? দাদা ওরে এমনি মাইরো না দাদা, তোমার দোয়াই লাগে, তোমার দোয়াই লাগে, সাইডে দাও, আর কোনো দোষ নেই দাদা। বাবা এটা তুই কি করলি? মাথায় মারলি কেন? শান্ত হ। তুমি তুমি তোমার মায়ের সামলাও, ওরে কাইলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওই বানখল, লাশ বিলের বাড়িতে ফেলে দিয়ে শঙ্কর নামের কেউ আসিল না কখনো। এই নিয়া আমি যেন আর একটা কথা না শুনি। মরি হিংসার বশে মতি মানে নন্দিতার বড় ভাই শঙ্কর আর নন্দিতার সম্পর্কের ব্যাপারে মিথ্যে কথা বলে। সে ভেবেছিল এটা শুনে মতি হয়তো তাড়াতাড়ি নন্দিতার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে, শঙ্কর আর নন্দিতার সম্পর্কটা ভেঙে যাবে। কিন্তু ঘটনা হয়েছে পুরো উল্টোটা। বাস্তবতা এত সহজ না। মতি খুব রকচটা, আর সেই রাগের বশে শঙ্করকে খুনি করে ফেলে। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়। শঙ্করের মৃত্যুর ঘটনা জানাজানি হলেও এটা নিয়ে কেউ মুখ খোলে না। কার সাধ্য আছে যে গ্রামের জমিদারের ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে? এদিকে নন্দিতা দিনরাত তার ঘরে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। কিরে তুই এমন করে বসে রয়েছিস কেন? ভাল লাগে না, আমার কিছু ভাল লাগে না, মইরা যাইতে মন চায়। কেন জানতে চাস না ক্যাডা করছে এসব? প্রতিশোধ নিবি না? হ তাইলে আয়, চলে আয় আমার কাছে। নিয়ে যাও আমারে। আইস ভরা পূর্ণিমার রাইত, আয় আমার লগে, আয়। এই যে এই পুষ্কনের নিচে আমার বাড়ি, আয়। মুক্তি, আজ আমি মুক্তি পাবো। মুক্ত, আমি এখন মুক্ত। দিদি দিদি ও দিদি জলদি আহো, তোমার মেয়ে লাশ বাঁচতেছে দিদিতে। কি কও? ও মতির বাপ শুনছো? তাড়াতাড়ি চলো। নন্দী, ও আমার মা, তুই কি করলি এটা? কথা কও, কথা কও মা, চোখ খুল আমার মা, চোখ খুল। বাড়ির পাশের দিঘিতে নন্দিতার লাশ পাওয়া যায়। নন্দিতার পরনে ছিল লাল শাড়ি। লাল শাড়ি পরা একটা মেয়ে পানিতে উল্টো হয়ে ভাসছে। এই দৃশ্যটার এক অদ্ভুত দৃশ্য। সবাই এটাকে আত্মহত্যা বলেই ধরে নেয়। লাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে, ময়না তদন্ত করার জন্য লাশ নিয়ে যায়। নন্দিতার পরিবার এতে কোনো বিরোধ করেনি। নন্দিতার বাবা আর ভাইয়ের এই ঘটনায় কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। তাদের চোখে নন্দিতা শঙ্করের সাথে যে সম্পর্ক করেছিল সেটা খুব অন্যায় কাজ করে ফেলেছিল বলে মনে করে। গ্রামে তাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল এই নন্দিতা। তাই নন্দিতার মারা যাওয়াতে তাদের তেমন কিছুই যায় আসে না। শুধু ওর মা একদম ভেঙে পড়ে, কিছুটা অসুস্থ হয়ে যান তিনি। অন্যদিকে নন্দিতার ময়না তদন্ত করা হবে পরদিন সকালে, তাই লাশ নিয়ে রাখা হয় লাশ কাটা ঘরে। রাতে সেখানে চৌকিদার থাকে, যার ডিউটি সারা রাত পাহারা দেয়া। তবে সে রাতটা ঘুমিয়ে কাটাতেই বেশি পছন্দ করে। কিন্তু সেদিন রাতে নিজের চোখে তাকে যা দেখতে হলো তা ছিল কল্পনাতীত। লাশ কাটা ঘরের বাইরে বসে ঝিমুচ্ছিল সে। হঠাৎ ঘরের ভেতর থেকে কেমন যেন একটা গোঙানির আওয়াজ শুনতে পায়।
প্রথমে সে এটা খুব বেশি পাত্তা দেয় না, কিন্তু কিছুক্ষণ পর সে ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। ঠিক ভয় না, কিছুটা কৌতূহল নিয়ে সে উঠে দাঁড়ায়। হাতে হ্যারিকেন নিয়ে এক পা দু পা করে এগিয়ে যায় ঘরের দিকে। ভেতরে গিয়ে দেখে যে কাপড়টা দিয়ে লাশ মুড়িয়ে রাখা হয়েছিল সেটা দরজার সামনে পড়ে আছে, আর নন্দিতার লাশ কাটার টেবিলের উপর উঠে বসে আছে। চোখ দুটো একেবারে সাদা, শাড়ি এলোমেলো ভাবে গায়ে জড়ানো। কিছুক্ষণ আগে কান্না করছিল, এখন পাহারাদারকে দেখে হাসতে শুরু করলো, এবং সে হাসি ছিল পৈশাচিক। কি দেহস? কি হইল? কথা কস না কেন? ভয় পাইছস? আমারে অমনে বাইন্দা রাখছিলি কেন রে? আমি দম নিতে পারতেছিলাম না। খুব খুব কষ্ট হইতেছিল আমার, খুব কষ্ট হইতেছিল। হে ভগবান, চলে যা, চলে যা, তুই চলে যা, একদম আমার কাছে আবি না। প্রতিশোধ প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আর এর মাঝখানে যে আইব তারই আমি শেষ করে দিব। কাউরে ছাড়ুম না, কাউরে না। বাঁচাও, বাঁচাও, তোমরা কে কই আছো? বাইর হও, বাইর হও, ও ডাইনি, ও একটা ডাইনি। কাহিনী যা প্রথম পর্ব এতক্ষণে শোনা হয়ে গেছে। আজকে আমাদের অনেকগুলো চরিত্র আছে এই গল্পে। নন্দিতা দেবনাথ শুরুতেই যার কথা আমরা শুনেছি, যে চরম সুন্দরী ছিল দেখতে। যাই হোক, আমি আর কথা না বলি, আজকে বেশ লম্বা কাহিনী। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, যেখানে শেষ হয়েছে তারপরে কোত্থেকে শুরু হয়। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, সাথে আছি শারমিন। পাহারাদার খুব ভয় পেয়ে যায়। তার 50 বছরের এই জীবনে এরকম কিছু সে আজ পর্যন্ত দেখেনি। কোনো রকমে দৌড়ে সেই ঘর থেকে বের হয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে দৌড়ে বের হওয়ার সময় তার হাতে থাকা হারিকেনটা নিচে পড়ে যায়। সে হারিকেন থেকে আগুন ছড়িয়ে যায় পুরো লাশ কাটা ঘরে। সারা রাত দাউ দাউ করে জ্বলতে থাকে সব। একজন গ্রামবাসী আগুন জ্বলতে দেখে গ্রামের সবাইকে ডেকে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে সব। নন্দিতার লাশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি আর। পাহারাদারের জ্ঞান ফিরলে সবাই তাকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। সে ঘটনা সব খুলে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ভাবে হয়তো সে ভুলবশত আগুন লাগিয়ে দেয়, আর তার অপরাধ ঢাকবার জন্য এই মিথ্যে গল্প বানিয়েছে। কিন্তু সেদিন রাত থেকে শুরু হয় সব। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে, তখন মৌরির ঘরে কি যেন কড়া লাগে। এত রাতে আবার কেডা? কেডা? কি চাই? একটু জল দেন যাই বসই, বড় তেষ্টা পাইছে। হ্যাঁ, কেডা? কেডা বাইরে? আমার একটু জল দে না, সই ও সই। নন্দিতা, না না না, এটা কেমনে সম্ভব? আমি ভুল শুনতেছি। খোল, দরজা খোল কইতেছি। তোরে আমি ছাড়ুম না। আমার কাছ থেকে তুই লুকায় থাকতে পারবি না। ডাইনি তুই, যা চলে যা এখান থেকে। তুই তুই ঘরের ভিতরে কেমনে এলি? নন্দিতা, তোর মুখ পড়া কেন? আমি তোর এমনি দেখতে পারুম না। তুই কি মনে করছস একটা দরজা আমারে থামাইবো? আমি আর চুপ করে থাকুম না। আমারে কেউ থামাইতে পারবো না। প্রতিশোধ প্রতিশোধ নিব আমি। একটা একটা কইরা সবগুলোরে শেষ করবো আমি। কেউ বাঁচবো না, কেউ না, তুইও না। আর আমার এই অবস্থা তোর জন্য হইছে। তুই বেইমানি করছিস আমার লগে। আমি কি করছি? আমার লগে এমন কেন করতেছস তুই?
ওরা শঙ্কর রে কেমনে মারলো এত বইলাম আমি, কেউ আমার কথা শুনলো না। সারা শরীর কাঁপতে গেছিল। ও একটার পর একটা মায়ের খাইয়া চুপ কইরা বইসা ছিল, কোনো প্রতিবাদ করে নাই। আমি সাইয়া সাইয়া খালি দেখলাম, কিছু করতে পারলাম না। রক্তে বইরা গেছিল ওর পুরো শরীর। তারপর হঠাৎ এত জোরে মাথায় মারলো যে মাইরাই ফালাইলো। আমার শঙ্করে ওরা মাইরাই ফালাইলো। তোর বড় ভাই এটা করছে, আমি কিছু করি নাই, বিশ্বাস কর। আমি তো জানিও না কি হয়েছে, কবে হয়েছে। তুই কিছুই করছ নাই? না, খবরদার আমার কাছে আসবি না। দূরে যা। হয়েছে আগুন লাগাই দিব আমি। চুপ, একটা কথাও না। আগুন আমার কিচ্ছু করতে পারবো না। আমি সব জানি। তুই কি মনে করছিস আমি এত সহজে ছেড়ে দিব তোরে? তুই দাদারে পাঠাইছিলি আর কি কইছিলি কত? কিছু না, আমি কিছু কই নাই। আমি জানি আমি সব জানি। আমারে মিছা কথা কইছ না। তুই এটা আমার লগে কেমনে করতে পারলি? তোরে না আমি বইন ভাবতাম, তুই একবার আমারে কইতে পারতি। আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। না, এখন তুই জ্বলবি আর আমি দেখবো আমার চোখের সামনে পুইরা ছাই হবি তুই। একটা চিহ্ন রাখুন না তোর। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় মৌরীর শাড়িতে, আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে ঘরে আগুন লেগে যায়, পুড়ে যেতে থাকে মৌরীর সমস্ত দেহ। সে চিৎকার করতে থাকে, ঘর থেকে বের হওয়ার জন্য ছুটোছুটি করতে থাকে। কিন্তু নন্দিতার আত্মা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার মনেবিহীন চোখে তাকিয়ে দেখতে থাকে মৌরীর পড়ে যাওয়া। এদিকে মৌরীর চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়, কিন্তু কেউ আর ঘরের ভেতর ঢুকতে পারে না, কারণ ততক্ষণে ঘরের অর্ধেকটা পুড়ে গিয়েছে। ভেতরে ঢোকার মতো তেমন কোনো রাস্তাও বাকি নেই। সবাই বাইরে থেকে আগুন নেভানোর অনেক চেষ্টা করে, যেভাবে পারে সেভাবে কলসি, গামলা, পাতিল ভরে ভরে পানি এনে আগুন নেভাতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। আগুন জ্বলতেই থাকে। আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই আগুন কিভাবে বা কেন লাগে সেটা কেউ বুঝতে পারে না। আবার আগুনে শুধু মৌরীর ঘরটাই পুড়ে যায়, কিন্তু তার ঘরের আশেপাশে অন্য কোনো ঘরে আগুনের একটু আঁচও লাগেনি। ব্যাপারটা সবার কাছেই কেমন যেন খটকা লাগে। সবকিছু পুড়িয়ে একসময় আগুন নিভে যায় নিজে নিজেই। মৌরীর ঘর পুরোটা একদম ছাই হয়ে ধুলার সাথে মিশে গিয়েছে। মৌরীর কোনো চিহ্ন মাত্র ছিল না। গ্রামের কেউ এটার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। অনেক তো হইল, আর কতদিন তুমি এমনি না খেয়ে থাকবা? একটা কিছু তো মনে নাও। এমনিতেই তোমার শরীরটা ভালো না, তার উপরে আবার না খেয়ে থাকলে অসুখে পড়বা কয়ে দিলাম। না না, আমার মাইয়া। নন্দিতার কথা আমি এই বাড়িতে কইতে মানা করছি না? নন্দিতা নাই, ও এই বংশ মর্যাদার কোনো দাম রাখে নাই। পূর্বপুরুষরা মান সম্মান দিয়ে গেছে আমগো, আর ওই সব নষ্ট করছে, পুরো বংশের নাম খারাপ করছে। আমার একমাত্র মাইয়া, আমি কেমনে থাকবো ওরে ছাড়া? দেখো, ওরে নিয়ে কিছু কইবা না। ও আত্মহত্যা করছে, এমন একটা কাম ও কেমনে করতে পারলো? তোর দোষ, সব তোর দোষ। তোর লেগে এই আমার মায়েরা এমন করছে। আমার কাছে নাই। তাও তুমি খিদা লাগলে খাইয়া নিও, আমি গেলাম, কাম আছে মেলা। কই যাও বর্দা? বাদ বাইরে দিব, খাইবা না? কেডা কেডা কথা কয়? আরে মনে হইল না, এটা কেমনে সম্ভব? বলুনছি মনে হয়। যাই, কামে যাই।
কেডা কেডা তোরাইতে মা আমি একটু জল দিবা বড্ড তেষ্টা পাইছে। নন্দিতা মা তুই আইসোস? এইটা কি কইতাছ? আরে উঠো উঠো, তোমার মাইয়া আইছে। খবরদার কথা খুলবা না কইতাছি, এইটা আমার ঘুমাইয়া না। কি কইতাছো তুমি? আমার মাইয়ের গলা আমি চিনুম না। সরো সামনে থেকে, আমার দরজা খুলতে দাও। যাইবা না কইতাছি, চুপ করে বসে থাকো। কুয়াশা 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 যার প্রেমে পড়ে চারিদিকে শুধু তাকেই দেখা যায় মনে, সেই যদি নিয়ম করে প্রতি সপ্তাহে কথা বলে আপনার কানে, তাহলে আর কি চাই? আসছে আসছে আমরা প্রথম থেকে দেখেছি যে নন্দিতার যাকে ভালোবাসতো একটি অনাথ ছেলে, নন্দিতা ছিল জমিদারের মেয়ে এবং শঙ্কর ছেলে যার কিছুই চাল ছিল, কিছুই ছিল না, এবং শঙ্করকে তার ভাই মেরে ফেলে নন্দিতার সঙ্গে বিয়ে না দেবার কারণে। সেখান থেকে ঘটনা শুরু এবং অনেক দূর গড়িয়ে গেছে ঘটনা। দ্বিতীয় পর্ব শোনা হয়ে গেছে, আপনি ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন, আমি আর কিছু জানাতে চাই না। আসুন তাহলে সময় নষ্ট না করে চলে যাই একেবারে শেষ পর্বে, তারপরে আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আমি আছি শারমিন আপনার সঙ্গে, আর আপনি শুনছেন কুয়াশা রেডিওতে। নন্দিতার অতৃপ্ত আত্মা তাদের বাড়িতে যাওয়ার পর যখন তার মা দরজা খুলে না, তখন সে সেখান থেকে চলে আসে। নন্দিতার বাবা মা ঘটনাটা কাউকে জানে না, তারা ভাবে সবাই হয়তো তাদের পাগল ভাববে। বেশ কিছুদিন সবকিছু ঠিকঠাকই থাকে, কিন্তু তারপর এদের মাঝরাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে, তখন তাদের বাড়ির চালে ঢিল মারার শব্দ হতে লাগলো। প্রথমে একটা, তারপর দুইটা, এভাবে করে আস্তে আস্তে বাড়তে লাগলো। শুধু এতেই থেমে গেল না, কিছুক্ষণ পর আরো বিকট শব্দ হতে শুরু করলো, যেন কেউ টিনের চালে উঠে খুব জোরে জোরে লাফাচ্ছে। এত জোরে শব্দ হতে লাগলো যে আশেপাশের বাড়ি থেকে সবাই দরজা জানালা দিয়ে দেখতে লাগলো, কিন্তু কেউ যেন বাড়ি থেকে বের হয়ে আসার সাহস পাচ্ছিল না। সেদিন ছিল অমাবস্যা, খুটখুটে অন্ধকারে তেমন কিছু দেখাও যাচ্ছে না। সবাই শুধু একটা জিনিসই দেখতে পেল, আর সেটা হচ্ছে একতলা আগুনের মতো নন্দিতার বাড়ির ছাদের ওপর এপাশ ওপাশ ছুটোছুটি করছে। একদম ভোর পর্যন্ত এটা চলতে লাগলো। দিনের আলো দেখা দেওয়ার সাথে সাথে সে আগুনের দলাটা কোথায় যেন হারিয়ে গেল। পরদিন সারা গ্রামে কথাটা ছড়াছড়ি হয়ে গেল। কেউ এই রহস্যের কোনো ভিত খুঁজে পাচ্ছিল না। নন্দিতার বড় ভাই মতি এরকম কোনো ঘটনা মানতেই নারাজ। আসলে সে এসব কিছু বিশ্বাস করত না, তাই সেটাকে তাদের বাড়ির দখলে একটা ষড়যন্ত্র মনে করতে লাগলো। কিন্তু না, পরদিন রাতে আবারও সে একই ঘটনা। এবার মতি একটু ভয় পেল। সকাল হতে সে চলে গেল পাশের গ্রামে। সেখানে খুব নাম করা এক ওঝা আছে। ভেতরে আয়, তুই আইবি আমি আগে থেকেই জানতাম। বল, আমার দরবারে তোর কি সাউন্ড আছে? যে বাবা, বাড়িতে একটু সমস্যা দেখা দিছে, আপনি যদি কিছু একটা। হয়েছে, থাম, আর কখন লাগবো না, সব বুঝছি আমি। আলিজা, আজকা সূর্য ডোবার পর আমি এসে বলবো। কিন্তু বাবা, আপনি তো আমাকে বাড়ি চিনেন না, ওই পাশের গ্রামের ওই। আমি সব জানি, তুই বাড়ি যা। আইছেন আপনি? এত দেরি করলেন যে? আমারে পথে বাধা দিছিল। আছে, ওই বাড়িতেই আছে। আমি ওরে দেখতে পাইতেছি। খুব খারাপ, খুব খারাপ। এই যে
জিনিস এত সহজে যাইব না, অনেক বছর পুরানা। যা জল নিয়ে আয়। যে এই যে লন। এই নে, এখন এই জল বাড়ির চারিদিকে ছিটায় দে, ব্যাস। ওঝা চলে যায়। এরপর 2-3 দিন বাড়ির ভিতরে কিংবা গ্রামের কোথাও অস্বাভাবিক কিছু দেখা যায় না। মতি এবার একটু স্বস্তি পায়। এভাবে তাদের বাড়ির ওপর থেকে খারাপ নজরটা এবার দূর হয়েছে। এখন তারা শান্তিতে থাকতে পারবে। আবার এদিকে নন্দিতার মা শঙ্খদেবী সারাদিন ঘরের এক কোণায় বসে তার মেয়ের জন্য কান্নাকাটি করে। অন্যদিকে মতি আর তার বাবা শ্যামল দেবনাথ ব্যবসার কাজে 2 দিনের জন্য শহরে চলে যায়। বাড়িতে থেকে যায় শঙ্খদেবী একা। মতি আর শ্যামল দেবনাথ চলে যাওয়াতে রাতে শঙ্খদেবী বাড়ির পাশের দিঘির পাড়ে একা বসেছিল। আর তারপর বাইরে একলা একলা বসা কি করতাছ মা? নন্দিতা, মা আমার, তুই আইসস? আয় মা, আমার কাছে আয়, কতদিন ধরে দেখি না। তোমাদের সারা কেমনে থাকি গো? তুমি খাম ছেড়ে দিছো কেন মা? শুকাইয়া কি হইছো দেখছো? আমার রেখা কেন গেলি মা? কই গেছি? এই যে আমি এইখানে আছি, তোমারে আমার খুব দরকার মা। আমি তো তোর সাথেই আছি। আমাকে এবার কেউ থামাতে পারবে না, কাউকে ছাড়বো না। আমি বাবা। ভিতরে আসো মা। রাত অনেক হয়েছে, ঘুমাস না কেন? রাইতে খাইলিও না, কি হয়েছে বাবা? কত আমারে। কিছু হয় নাই, ব্যবসা বাবা না। শহরে গিয়ে এলাম, তেমন কোনো লাভ হইল না। তোমার একলা থাকতে কোনো অসুবিধা হয় নাই তো? না, একলা তো আসিলাম না, আমার নন্দি ছিল আমার লগে। কি কইতেছ এটি? নন্দিতা আইব কই থেকে? বুঝছি, তোমার মাথায় সমস্যা হয়েছে। তুই কামটা ঠিক করস নাই বাপ। আমারে বুঝতে তৈব না, আমি যা করছি একদম ঠিক করছি। না, একদম ঠিক করো নাই তুমি বর্দা। নন্দিতা? হ্যাঁ, না, কিছু না, মনে হইল। যাও গা, বাদ দাও। আমি গেলাম, তুই ঘুমায় পড়। আমার এমন কেন মনে হইল? আমার মনে হইল আমি নন্দিতারে দেখলাম। কেডা রে? একটু জল দিবা, বড্ড তেষ্টা পাইছে। দিবা একটু জল? দরজার বাইরে কে? কেডা কথা কয়? মতি, আমি। ও মা, কও কি কইবা? তোমার লগে অনেক জরুরি কথা আছে। নন্দিতা, তুই এনে কেমনে? তুমি আমার লগে এমন কেন করলা বর্দা? না, এটা নন্দিতা না। আমি বড় দেখতেছি, স্বপ্ন দেখতেছি। এটা আমার স্বপ্ন। বর্দা, তাকাও না একবার আমার দিকে। আমি কি দেখতেছি? সব আমার চোখের ভুল। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। না বর্দা, তুমি যা দেখতাছো ঠিকই দেখতাছো। এইটা আমি, তোমার ছোট বই। কত আদর করতা তুমি আমারে। দেখো, এখন চাইয়া দেখো, এইটা আমি। নন্দিতা, তুই তো
তুই ফিরাইছিস আমার বোন, তোরে কতদিন দেখি না। এই বাড়িতে তোরে ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগে। তুই যখন আসিলি পুরো ঘর মাথায় রাখছি, তোরে ছাড়া এখন আর একদম ভাল লাগে তারে। মনে আছে প্রথম আমি তোরে নিয়ে মেলা গেছিলাম, বুঝে দেখ এই ছোট্ট কাঠের ঘোড়াটা আমি কিনা দিছিলাম তোরে, কত খুশি হয়েছিলি তুই। তুই যাওয়ার পর আমি এটা ঘরে আইনা ধুইছি। এই যে ডাইনি তুই মর, আগুনে পুড়ে মর। ভাবছস কি আমার এত এত সহজে বোকা বানাবি? পারবি না, আমার হাতে আছে তোর মরণ। এই মোমবাতির ছোট্ট আগুন আমারে কিচ্ছু করতে পারবে না। এর চাইতে আরো বড় আগুনে জ্বলছি আমি। ওই লাশ কাটা ঘরটাতে তোমরা আমারে ফালাই আইছিলা, একলা পইরা ছিলাম আমি। রাইতে ওই ঘরটায় আগুন ধরে দিল, আমার এত শখের লাল শাড়িটা পুড়লো। অল্প অল্প কইরা আমার শরীরের চামড়া আগুনে গইলা যাইতাছিল। আমার এত লম্বা চুল পুইরা ছাই হয়ে গেল। রক্ত মাংস গলতে গলতে কিচ্ছু বাকি রাখলো না। ছাই হইয়া মিশা গেলাম দুলার লগে। দেহ এই যে চামড়া ছাড়া রক্তে মাংসে মানুষ দেখতে ঠিক এইরকম। আমার আমার অনেক কষ্ট হয়েছিল বর্দা, আর তার চাইতে বেশি কষ্ট হয়েছিল চল তুমি সব করে অমানুষের মতো মারতেছিল। আমি এত কইরা কইলাম, তুমি একটা বারও আমার কথা শুনলা না। মাইরা ফেললা আমার শঙ্কর রে। আমার কথা শুনবই না, আর একটা কথা বলুম না আমি। আমার মাফ করে দে। কোনো মাপ নাই। এই যে এইটা দিয়ে শঙ্করে মারছিলা তুমি, মনে পড়ে না? তোমার মরণ এইটা দিয়ে। যেভাবে মতি শঙ্করকে মেরেছিল সেভাবেই নন্দিতা নিজ হাতে তার ভাইকে মেরে ফেলে। আর সে এই পুরো কাজটাই করে তার মায়ের সাহায্য নিয়ে, কারণ ওই ওঝার মন্ত্রবদ্ধ বাড়ির ভেতরে সে ঢুকতে পারত না। পরিবারের সবাই নন্দিতার বিরুদ্ধে থাকলেও একমাত্র তার মাই ছিল যে তাকে সবসময় সমর্থন করত। নন্দিতাও তার মাকে খুব ভালোবাসত। মায়ের উপর তার কোনো রাগ ছিল না, মাই তার সব কষ্ট বুঝত। এমনকি এখনো রাজি হয়ে যায় মেয়েকে সাহায্য করার জন্য। নন্দিতার অতৃপ্ত আত্মা মিশে যায় শঙ্খদেবী অর্থাৎ তার মায়ের দেহে। একই দেহে দুজনের বসবাস। এই শঙ্খদেবী আবার কিছুদিন পরে সেটা নন্দিতার রূপ ধারণ করে। শঙ্খদেবী সবসময় নন্দিতাকে দেখতে পায়। তাদের মধ্যে সম্পর্কটা একদমই স্বাভাবিক থাকে। নন্দিতা তার বড় ভাই মতিকে সে রাতেই মেরে ফেলে। পরদিন সকালে উঠে গ্রামের সবাই দেখে নিজের বাড়ির গাছের ডালেই ঝুলছে মতির লাশ। হ্যাঁ, এটা সেই গাছ যে গাছের সাথে শঙ্করকে বেঁধে মারা হয়েছিল। সবাই ভাবে বোনের পর হয়তো ভাইও আত্মহত্যা করেছে, অনুশোচনায় কিংবা অন্য কোনো কারণে। কিন্তু লাশ গাছ থেকে নামানোর পরই এক বিভৎস দৃশ্য দেখতে পেল সবাই। এটা জন্য যেন কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো মতির দুটো চোখ যেন আঙুল দিয়ে টেনে উপড়ে ফেলা হয়েছে। বুকের পাঁজর ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে, যেন কেউ হাতুড়ি দিয়ে খুব নিখুঁতভাবে এই কাজটি করেছে। গ্রামের কারো বুঝতে আর বাকি থাকে না যে এটা সেই হিংস্র পিশাচের কাজ। কিন্তু কেউ জানে না যে সেটা আসলে নন্দিতা। তার পরের ঘটনাটা ঘটে সেদিনই। মতির বাবা শ্যামল দেবনাথ তার ছেলের মৃতদেহ পোড়ানোর জন্য শ্মশান ঘাটে নিয়ে যায়। সে সময় তখন ভর দুপুর। মতিকে চিতায় শোয়ানো হয়, কিন্তু একটা অদ্ভুত কারণে মতির লাশ বারবার চিতা থেকে গড়িয়ে নিচে পড়ে যেতে থাকে। প্রথমে সবাই
ভাবে হয়তো লাশের কাজ রাখতে গিয়ে কোনো উঁচু নিচু হয়েছে। সবকিছু ঠিকঠাক করে আবার মতিকে শোয়ানো হয় চিতা, আবারও সে একই ঘটনা ঘটে। এভাবে বারবার হতে থাকে। এরপর ঠিক করা হয় মতিকে বেঁধে রাখা হবে, কিন্তু ঠিক তখনই মতি উঠেই দাঁড়ায়। শ্মশান ঘাটে থাকা সবাই খুব চমকে ওঠে। এরকমটা তারা আগে কখনো হতে দেখেনি। পুরোহিত সবাইকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলে। মতির দেহে পিশাচ ভর করেছে বলে পুরোহিত। এখন এখানে তাদের কিচ্ছু করার নেই। মতির মৃতদেহ আস্তে আস্তে হাঁটতে শুরু করে। খুবই এলোমেলো ভাবে এক পা দুই পা করে হেঁটে যেতে থাকে। চিতা থেকে বেশ খানিকটা দূরে চলে যায় সে। তারপর ধূপ করে পড়ে যায় মতির মৃতদেহ। কিছুক্ষণ পরেই কোথা থেকে যেন 4-5টার মতো কুকুর এসে জড়ো হয় সেখানে। কুকুরগুলো একদম কুচকুচে কালো রঙের, দেখতে একদম রুগ্ন, যেন কয়েক মাস ধরে তারা কিছু খেতে পায়নি। সেই কুকুরগুলো এসে মতির মৃতদেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে লাগলো। শ্যামল দেবনাথ প্রথমে বাধা দিতে চায়, কিন্তু পুরোহিত তাকে মানা করে, শুধু চুপচাপ দেখে যেতে বলে সব। কুকুরগুলো খুব তৃপ্তি নিয়ে মতির দেহ কামড়ে ছিঁড়ে খায়, কিছুই বাদ রাখে না। হৃৎপিণ্ডটা নিয়ে দুই কুকুরের মাঝে কাড়াকাড়ি লাগে। দুজনেই কামড়ে ধরে টানাটানি করতে থাকে। এক মুহূর্তে হৃৎপিণ্ড চিড়ে দুই ভাগ হয়ে যায়। সেগুলো খেয়ে ফেলে, শুধু বাকি থাকে হাড়গোড়। সব খাওয়ার শেষে কুকুরগুলো তৃপ্তির ডাক দেয়। সে ডাক শুনে গা শিউরে ওঠার মতো অবস্থা হয় সবার। পুরোহিত সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, আর বলে এই ঘটনা যেন বাইরের কাউকে না বলা হয়, তাহলে তাদের আরো বিপদ হতে পারে। সাথে শ্যামল দেবনাথকেও সাবধান করে দেয়। আসলে দোষ তাদের বাড়িতেই, তাই তাকে যত দ্রুত সম্ভব এই বাড়িটা ছেড়ে দিতে বলে। কিন্তু নিজেদের বংশের শেষ চিহ্ন এই বাড়িটা, বললে কি আর ছেড়ে দেওয়া যায়? শ্যামল দেবনাথের দাদার দাদাও এই বাড়িতেই থাকত। এটা তাদের জমিদারির একটা অংশ। শ্যামল দেবনাথ বাড়ি ফিরে যায় সেদিন। বাড়ি গিয়ে শঙ্খদেবীকে মতির মৃতদেহের ঘটনাটা আর বলে না। সে শুধু শুধু চিন্তা করে করে অস্থির হবে এই জন্য। তবে শ্যামল দেবনাথ একটা জিনিস লক্ষ্য করে, শঙ্কর দেবী নন্দিতা মারা যাবার পর যেমন ভেঙে পড়েছিল, তেমনটা মতি যাবার পর কিন্তু ভাঙেনি, এবং বরং স্বাভাবিক আচরণ করছে। কেমন যেন খটকা লাগে শ্যামল দেবনাথের। কিন্তু পরে সে এটা নিয়ে আর তেমন কিছু ভাবে না। আর সেদিন রাতে ঘটে যায় আরেকটি ঘটনা। না মা, তুই এটা করতে পারস না মা, আমার কথা হুন, তুই এটা করিস না মা। মা, তুমি না আমার লগে আছো? হ মা, আমি তো সব সময় তোর লগে থাকি। তাইলে আমার উপরে ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে গেছে। নন্দিতার মা, এত রাতে বাইরে কি করো? তোমার কি কিছু হয়েছে? ইয়ে না, কিছু না, কিছু হয় নাই। তোমার কি হয়েছে? তুমি জানি কেমন হয়ে গেছো? কই, তেমন কিছুই হয় নাই আমার। আমি ঘুমাইতে গেলাম। আচ্ছা যাও, আমি আইতাছি। বাবা, ঘুমাই গেছো? তোমার লগে কতদিন কথা কই না বাবা। নন্দিতা, তুই এটা কেমনে সম্ভব? কি কইতাছো? এটা আমি। তাইলে আমি যে দেখলাম চোখে কর বন্ধ। আমারে দেখছো তাই তো? কি মনে করছিলা আমি গেছি গা? তোমার গনা নিয়ে তো আমি যাবো না। একলা একলা আমার অনেক ভয় করে। সেখানে তোমরা থাকলে আমার কোনো অসুবিধা হইব না। আমরা কারা? তুমি, মরি আর বর্দা। মতি, তুই মতি রে? বর্দারে আমি মারছি নিজ হাতে, তারপর ওই গাছের সাথে ঝুলাই রাখছি। কি যে শান্তি লাগছে মনে। তয় এখনো একজন বাকি। তুমি বাবা।
আমার কি করছে? তুমি কিছুই করো নাই। তাইলে না বাবা, তুমি তো কিছুই করো নাই। সেদিন রাইতে যেদিন শঙ্করের মারলো, তুমি তো চাইলে থামাইতে পারতা, কিন্তু তুমি কিচ্ছু করো নাই। কিচ্ছু করো নাই তুমি। চাইয়া চাইয়া দেখছো শুধু। আমারে মাফ কইরা দিও বাবা। গ্রামের সবাই মাঝরাতে জমিদার বাড়ির সামনে গিয়ে হাজির হয়। কেউ তাদের যেতে বলেনি। সেদিন রাতে নন্দিতাদের পুরো বাড়ি আগুন লেগে যায়। দাউ দাউ করে সারা বাড়ি জ্বলতে থাকে সারা রাত। বাড়ির আগুনে যেন আকাশটাও লাল হয়ে যায়। পুড়ে যায় সম্পূর্ণ বাড়িটা, কিছুই আর অবশিষ্ট থাকে না। এখন নন্দিতার বাবা শ্যামল দেবনাথের মৃতদেহ কি সেখানে ছিল কিনা এটাও কেউ জানতে পারে না, কারণ আগুন সব পুড়িয়ে দিয়ে যায়। কিছু আর অবশিষ্ট থাকে না। নন্দিতার বাবা মায়ের কি হলো সেটা আর কেউ জানতে পারে না। তাদের বাড়িটা সবাই এখন পোড়া বাড়ি হিসেবেই ছিল। ওখানে কেউ যায় না এখন। এমনকি বাড়ির আশপাশ দিয়ে হেঁটে যেতে মানুষ ভয় পায়। বিশাল বাড়ি ফাঁকা পড়ে রয়েছে বছরের পর বছর। সেখানে এখনো দেখা যায় মাঝে মাঝে খুব গভীর রাতে পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনে। রাতে কেউ বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে শুনতে পায় বাড়ির ভেতর থেকে নন্দিতার কান্নার শব্দ, অথবা নন্দিতা চিৎকার করে বলছে, তোমরা কেউ আমার শঙ্করকে বাঁচাও। এখনো সেই বাড়ির আশেপাশের বাড়ি থেকে মাঝরাতে শব্দ শোনা যায়। কে যেন সে বাড়ির ছাদে ঢিল মারছে। মাঝে মাঝে এসব চলতে থাকে সারা রাত। সেই গ্রামে এখন মধ্যরাতে কেউ দরজায় কড়া নেড়ে এক গ্লাস জল চাইলেও কোনো শব্দ করা হয় না, কারণ সবাই জানে সেটা নন্দিতার অতৃপ্ত আত্মা। আর যদিও বা কেউ মিষ্টি কণ্ঠে দরজার বাইরে থেকে জল চাওয়ার তাকে সাড়া দেয়, তবেই তার কাল হয়েছে। পরদিন সকালে তার লাশ আশেপাশের কোনো একটা বড় লম্বা গাছের সাথে